সরকার ৫ মাসে পারফরমেন্স তো লো পারফরমেন্স, পুওর পারফরমেন্স। এই পারফরমেন্স দিয়ে যদি সরকার আরও ১-২ বছর ক্ষমতায় থাকতে চায় তাহলে তো দেশের আরও ক্ষতি হবে। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া এই সরকার দেশকে একটা সঠিক ট্র্যাকের দিকে নিয়ে যেতে পারবে না, রাষ্ট্রীয় স্থিতিশীলতা আনতে পারবে না, জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, আরও জনরোষ তৈরি হবে যেটা ইউনূস স্যারের জন্য অসম্মানের হবে। এই সংবিধানের ছুঁড়ে ফেলা, কবর দেওয়ার কথা বলা হচ্ছে। বাস্তবতা হচ্ছে যে আমাদের একটা প্রতিকূল সময় রাজনীতি করায় আমাদের যে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, আমাদের তরুণ বন্ধুদের সেই অভিজ্ঞতাটা না থাকার ফলে তারা অনেক ক্ষেত্রে ইমোশনাল কথাবার্তা বলছেন, কিংবা একটা বলতে পারেন যে মিডিয়ায় আলোচনা তৈরির জন্য কিছু ইস্যু ছেড়ে দিচ্ছেন, যেটা একটা ভয়ঙ্কর বিভাজন আমাদের মধ্যে তৈরি করছে। রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে ছাত্র নেতৃবৃন্দ তো বেশ শক্ত অবস্থান নিয়েছে, তাহলে সেখান থেকে কেন তারা সরে আসলো? তারা যদি সেটাতে সফল হতো তাহলে তারা সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে সফল হতো। জুলাই প্রোক্লামেশন নিয়ে আলোড়ন তৈরি করলো না, সেন্সেশন তৈরি হলো না, সারা দেশ থেকে তাদের নেতাকর্মী এসেছে, কেন সেখান থেকে পিছিয়ে গেল? তাহলে ছাত্র তো নিজেদেরকেই একের পর এক তারা গণ-অভ্যুত্থানের পরে পরাজয়ের পাল্লার ভারী করার দিকে নিয়ে যাচ্ছে। তো দেখতেছি যেটা তারা কাজ করছে অনেক ক্ষেত্রে ইম্যাচিউরড, অপরিণামদর্শী চিন্তা থেকে, অদূরদর্শী ভাবনা থেকে। উপদেষ্টা পরিষদ যদি পুনর্গঠন না হয় তাহলে এই সরকার খুব বেশি দিন সাস্টেন করতে পারবে না। সে নিরাপত্তা নিয়েও কিন্তু বিদেশিরা উদ্বেগ প্রকাশ করে যাচ্ছে। এখনও আমাদের ডিপ্লোম্যাটিক মিশনগুলোতে সামরিক বাহিনীর আপনার ট্যাঙ্ক নিরাপত্তা দিচ্ছে। এটি কিন্তু বিদেশিদের কাছেও বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে একটা দুর্বল ধারণা দেয়। বিশেষ করে আইনের সুশাসন না থাকা কিংবা আইনের শাসনের প্রয়োগ শক্তভাবে না থাকার ফলে নানান ধরনের সামাজিক বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং সামাজিক অপরাধ বেড়ে যাবে। সেক্ষেত্রে মানুষের কিন্তু ওই কথাটা চলে আসবে যে আগেই ভালো ছিলাম। তো কাজেই এই আগেই ভালো ছিলাম যখন এই জায়গায় মানুষ পৌঁছাবে, তখন কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন তৈরি হবে সেটা কিন্তু সরকার কোনোভাবেই সামাল দিতে পারবে না। শেখ হাসিনা এবং ফ্যাসিবাদের পতনে যেভাবে আমরা জুলাই গণ-অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছিলাম, এখন কিন্তু নানান কারণে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে বিভাজিত হচ্ছে। এই বিভাজনটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু ফ্যাসিস্ট শক্তি ফিরে আসবে, ফ্যাসিবাদের পুনর্বাসন হবে। সেটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে না, আমাদের কারোর জন্য ভালো হবে না। সরকার যে ব্যর্থ হচ্ছে সেটা তারা অকপটে স্বীকার করছে, এই দিকটা ইতিবাচক। কিন্তু আপনি দায়িত্বে থেকে আপনি ভুল করবেন বারবার এবং সেজন্য দুঃখ প্রকাশ করবেন, জনগণ কিন্তু এটা ভালোভাবে নিবে না। বড় ক্ষতি রয়েছে যে জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের যে একটা জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছিল, সেটা তো কিন্তু ফাটল দেখতে পেলাম। যেখানে সরকারের পক্ষে সবাই ছিল, এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ডে নানা ধরনের বিভাজন দেখা যাচ্ছে। এলাকা থেকে নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করবে, এবং আমি শুধু একটা আসন নিয়ে ভাবছি না, অন্তত দুটো আসনে নির্বাচন, জীবনের প্রথম নির্বাচন ঢাকার একটা আসন থেকে নির্বাচন করতে চাই, পাশাপাশি এলাকার একটা আসন থেকে নির্বাচন করতে চাই। আসসালামু আলাইকুম। এনটিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি স্পেশাল করেসপন্ডেন্ট জাহিদুর রহমান। দর্শক, আজকে আমাদের অতিথি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, যাকে আপনারা সবাই চেনেন ভিপি নূর হিসেবে। তিনি বছর দুয়েক বয়সে এক রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন এবং আগামী দিনগুলো নিয়ে তার পরিকল্পনার কথা আমরা জানতে চাইব। মিস্টার নূর, এনটিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এত প্রাণের বিনিময়ে রক্তক্ষয়ী একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার এলো, আপনার দেখা যাচ্ছে যে নানা শ্রেণী পেশার মানুষদের মধ্যে একটা অনৈক্য, যারা আন্দোলনে যুক্ত ছিল এক হয়ে। কেমন দেখছেন এই চিত্রটাকে? আপনাদেরকে ধন্যবাদ, দর্শকদেরকে শুভেচ্ছা। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সরকারের ৫ মাসে সেখানে কিছুটা অনৈক্য লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ইস্যুতে। বিশেষ করে অভ্যুত্থানের পূর্বেই আন্দোলনকারীদের যে পরিষ্কার ঘোষণা ছিল যে ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, সেখানে ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিলোপে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে বিভিন্ন ধরনের মতভেদ তৈরি হচ্ছে। এই মতনৈক্যটা থাকাটাও স্বাভাবিক, তবে প্রত্যাশিত মাত্রায় যেভাবে আমরা সকলের মধ্যে একটা ঐক্য প্রত্যাশা করেছিলাম সেটি হয়তো বিভিন্ন ইস্যুতে লক্ষ্য করা যাচ্ছে না। এর পেছনে আমি মনে করি যে সরকারের প্রক্রিয়াগত কিছু ভুল রয়েছে। যেমন আপনার এই সরকারের গঠন প্রক্রিয়া নিয়ে কিন্তু সমালোচনা রয়েছে, যে সরকারটা কিভাবে গঠিত হয়েছে। আন্দোলন করলো বিভিন্ন অংশীজনরা, কিন্তু সরকারটা কোথা থেকে কিভাবে গঠিত হয়েছে সেটা অনেকেই অস্পষ্ট। আমাদের একটা ঐক্য খুবই প্রয়োজন। আমার মনে হচ্ছে যে ঐক্যের ক্ষেত্রে কিছুটা অনৈক্য কিংবা কিছুটা ঘাটতি লক্ষ্য করা গেলেও এখনও যদি সরকার উদ্যোগ নেয় সেটির মেরামত সম্ভব কিংবা সেই গ্যাপটুকু পূরণ করা সম্ভব। আপনার আগামী দিনের লক্ষ্য কি? আমরা বলছি যে
একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আগে রাজনৈতিক দলকে গণতান্ত্রিক হতে হবে। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। আমাদের একটা শক্তিশালী বিচার বিভাগ, একটা নিরপেক্ষ সংবাদ মাধ্যম এবং জাতীয় স্বার্থে যেন ন্যূনতম ঐক্যের ভিত্তিতে আমরা আগাতে পারি, সে ধরনের একটা রাজনৈতিক সমঝোতা এবং একটা চুক্তি দরকার। আপনি রাষ্ট্র সংস্কার বলেন, রাজনীতির সংস্কার বলেন, সংবিধানের সংস্কার বলেন, আগে যদি মানুষের মূল্যবোধের সংস্কার না হয়, চিন্তা চেতনার সংস্কার না হয়, তাহলে কিন্তু নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র গড়ে উঠবে না। সেক্ষেত্রে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার জন্য একটা নবীন রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদ কাজ করছে এবং এই লক্ষ্যকে সারা দেশের মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য তাদের প্ল্যান পরিকল্পনা আছে। যে 5 মাস বয়সী অন্তর্বর্তীকালীন সরকার, এদের পারফরমেন্সে আপনার মন্তব্যটা কি? বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এরকমের অভূতপূর্ব সমর্থন পায়নি। যে গত 5 মাসে ব্যাপক মাত্রায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে এবং বিশেষ করে গত সরকারের আমলে আমরা যেই শব্দগুলো বাক্যগুলো শুনেছি যে সিন্ডিকেটের কারণে বাজারে অস্থিরতা, সেই সিন্ডিকেট কিংবা আপনার বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজির একটা প্রাতিষ্ঠানিক রূপ, এগুলোর পরিবর্তন আমরা খুব বেশি পরিবর্তন আশা করিনি। এমনকি সরকারি দপ্তরেও সেবা পেতে যে মানুষের হয়রানি কিংবা আমলাতান্ত্রিক একটা জটিলতা, 5 মাসে একেবারেই এত পরিবর্তন সম্ভব না, কিন্তু ন্যূনতম যে পরিবর্তন সেটা কিন্তু আমরা লক্ষ্য করিনি। বরঞ্চ সবচেয়ে বড় ক্ষতি রয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের যে একটা জাতীয় ঐক্য এবং সংহতি তৈরি হয়েছিল, সেটাতে কিন্তু ফাটল দেখতে পেলাম। যেখানে সরকারের পক্ষে সবাই ছিল, এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ডে নানা ধরনের বিভাজন দেখা যাচ্ছে। এটা সরকারের সবচেয়ে একটা বড় দুর্বলতা। সফলতার জায়গা থেকে সরকার জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে রাষ্ট্র সংস্কার বেশ কিছু কমিশন করেছে। বিদেশিদের সাথে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের মর্যাদার প্রশ্নে সরকার বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে, সেটা খুবই সাহসী পদক্ষেপ। যেমন আপনি লক্ষ্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন সহ 27 দেশের কূটনীতিকদেরকে এখানে ভিসা সেন্টার খোলা, কিংবা ভারতের প্রতি যে আমাদের একটা নির্ভরতা ছিল, সেটা পণ্য আমদানির ক্ষেত্রে কিংবা বিদেশ যাওয়ার ক্ষেত্রে, এই নির্ভরতা কমানোর জন্য সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে, সেটাও উল্লেখযোগ্য। পাশাপাশি সরকার যে ব্যর্থ হচ্ছে সেটা তারা অকপটে স্বীকার করছে, এই দিকটা ইতিবাচক। কিন্তু আপনি দায়িত্বে থেকে আপনি ভুল করবেন বারবার এবং সেজন্য দুঃখ প্রকাশ করবেন, জনগণ কিন্তু এটা ভালোভাবে নিবে না। স্টেটসম্যান হওয়ার জন্য বা ওই জায়গা থেকে আপনার যে দায়িত্বটা পালন করার, সেটি যদি আপনি না পালন করতে পারেন তাহলে আপনাকে ছেড়ে দিতে হবে। যোগ্য যারা আছে তাদেরকে দায়িত্ব দিতে হবে। বিশেষ করে আমরা না শুধু, সমস্ত রাজনৈতিক দলগুলোই কিন্তু বলছে যে বর্তমান উপদেষ্টা পরিষদ দিয়ে এই জন আকাঙ্ক্ষার রাষ্ট্র গঠন কিংবা রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কার, এটা খুব বেশি দূর আগানো সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা বারবার বলছিলাম যে রাজনৈতিক অংশীজনদেরকে নিয়ে কিন্তু এই সরকারের পুনর্গঠন করা যায়, এবং যেহেতু রাষ্ট্র সংস্কার প্রশ্নে সব রাজনৈতিক দল একমত, সেক্ষেত্রে রাজনৈতিক অংশীজনদের প্রতিনিধিত্ব যদি এই সরকারে থাকে তাহলে সরকারটা শক্তিশালী হবে। তাদের কিন্তু 5 মাসের জায়গায় যদি 6 মাস লাগে, তারা কিন্তু সেই সময়টাও ইজিলি রাজনৈতিক দলগুলোর সমর্থন তারা নিতে পারবে। সেইখানে সরকার পারছে না। আমরা তারপরেও একটু দেখতে চাই, আরও একটু, কারণ অনেক আশা আকাঙ্ক্ষা ত্যাগের বিনিময়ে সরকার। এখন নুরুল হক নূরকে যদি সরকার ডাকে যে আপনি আসেন আমাদের শক্তিশালী করেন, নুরুল হক নূর কি এক পায়ে রাজি কিংবা দৌড়ে যাবে? ইস্যুতে সরকারকে যেভাবে একটু চাপে ফেলার চেষ্টা করছে বা কিছু ক্ষেত্রে সরকারের দুর্বলতাগুলো সামনে এনে সরকারকে বিব্রত করছে, এটা সরকার প্রাপ্য। আমরা কিন্তু একমাত্র রাজনৈতিক দল যেটা আমরা শুরু থেকে বলছি যে সরকারকে রাষ্ট্র সংস্কারের প্রশ্নে এবং রাষ্ট্রকে একটা মানবিক জায়গায় নিয়ে যাওয়ার জন্য, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করার জন্য যে কিছু সংস্কারগুলো প্রয়োজন, আমরা বলছি যে এই সরকার জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনগুলো দিতে পারে, নতুন নেতৃত্ব সৃষ্টিতে ছাত্র সংসদ নির্বাচনগুলো দিতে পারে। সেক্ষেত্রে কিন্তু আনকন্ডিশনাল সমর্থন আমরা করে যাচ্ছি এবং ব্ল্যাঙ্ক চেক দিয়ে যাচ্ছি। সেটা আমরা সরকারে থাকলেও করছি, না থাকলেও করছি। এই উপদেষ্টা পরিষদে আমার কিংবা আমাদের পরিপূর্ণ প্রতিনিধি আছে সেটা আমি মনে করি না। কারণ এই উপদেষ্টা পরিষদে এমন অনেকেই আছেন যাদের গত 16 বছরে 16 দিনও আমরা এই গণ অভ্যুত্থানের পক্ষে কিংবা মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে কথা বলতে আমরা দেখিনি। তো তারা তো এই বিপ্লবের, এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে না। এমনকি বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে আমরা যে সমস্ত কথাবার্তা শুনি, অনেক উপদেষ্টার আত্মীয় স্বজন, তার সার্কেলের লোক, বন্ধু বান্ধব, এই সমস্ত ক্রাইটেরিয়ায় অনেক জায়গায় সরকার বিভিন্ন মন্ত্রণালয়ের নিয়োগ আটকে আছে। কারণ ওই যে বিভিন্ন ধরনের সুপারিশ, বিভিন্ন ধরনের তদবির, বিভিন্ন কাজকর্মে, তো তারা গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তাদের যেখানে ভূমিকা ছিল জিরো, সেখানে এখন তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পদোন্নতি দিচ্ছে।
এইটা তো আমাদেরকে আসলে ব্যথিত করে। সেক্ষেত্রে আমরা মনে করি যে প্রকৃত বিপ্লবের আদর্শ ধারণ করে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে এমন ব্যক্তিদেরকে নিয়ে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করা হয়। সেখানে আমার থাকাটা মুখ্য না, বরঞ্চ এটা পুনর্গঠনটা জরুরি। ডাকলে আপনি যাচ্ছেন তো? আমরা যদি সরকার একেবারেই মনে করে যে হ্যাঁ আমাদের একটা অংশগ্রহণ প্রয়োজন, সেক্ষেত্রে আমরা সাড়া দিব। অভিজ্ঞ রাজনৈতিক বাস্তবতা বুঝে এদেরকে নিয়ে যদি এই উপদেষ্টা পরিষদটা পুনর্গঠন করা যায়, তাহলে কিন্তু সরকারটা খুব ভালোভাবে চলবে এবং সরকারের সাথে যে রাজনৈতিক দলগুলোর সাথে একটা দূরত্ব তৈরি হয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে, এইটা থাকবে না। সেই ক্ষেত্রে আমাদের অবস্থানটা ওইটাই বারবার, আমাদের অংশগ্রহণ ওখানে থাকতেই হবে, আমার প্রতিনিধিত্ব থাকতে হবে, আমরা এটাতে বিশ্বাস করি না। বরঞ্চ ইনক্লুসিভ ওয়েতে যদি আমাদের মতামতটা নিয়ে পুনর্গঠন করে, তাতেই আমাদের সমর্থন থাকবে। আমাদের দেশে একটা বানরের পিঠা ভাগ করার কাহিনী আছে। এখন ধরেন আপনাকে নিল, আবার আপনার দলের আরেকজন বলল যে আমি কি কম নুরুর চেয়ে, তখন তো আর একটা ভেজাল। রাষ্ট্র সংস্কারের প্রতিবেদনগুলো পাওয়ার পরে কমিশনের প্রধান উপদেষ্টা বলতে পারেন যে এই সংস্কার বাস্তবায়ন করার জন্য একটা জাতীয় ঐক্যমত্যের সরকার দরকার। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দুজন করে একজন করে প্রতিনিধি চাইতে পারেন, তাহলে তো তারা পার্টিতে আলোচনা করেই প্রতিনিধি দেবেন। সুতরাং সেইখানে আর বানরের পিঠা ভাগাভাগির মতো পরিস্থিতি তৈরি হবে না। আপনার কি মনে হয় যে আপনার মতো লোককে যদি ডাকে, তা আপনার কাছে কি এমন জাদু আছে যে মোটামুটি আপনি একটা খোল নলছে বদল আনতে পারবেন? আমার কথা যদি বলেন, প্রথমত হচ্ছে যে আমরা জানি যে জনগণের কোনটাতে আবেগ বেশি এবং কোনটার বাস্তবায়নটা জরুরি এবং কতটুকু আসলে এই একটা দায়িত্ব থেকে আমি করতে পারবো এবং জনগণকে কীভাবে বোঝাতে হয়, ডিল করতে হয়। এইখানে যারা আছে তাদের কিন্তু অনেকেরই রাজনৈতিক অভিজ্ঞতা নাই, জিরো, রাজনৈতিক সংগঠন করে নাই। আমাদের তিনজন ছাত্র উপদেষ্টা আছেন, তারা একটা অল্প সময়ের মধ্যে দিয়ে ছাত্র রাজনীতি করেছেন, একটা আন্দোলন করেছেন। তাদের কিন্তু খুব বেশি একেবারে যে অভিজ্ঞতা সেটাও নেই। সেইখানে রাজনৈতিক অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনার দরকার আছে। রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান পরিচালনায় অবশ্যই রাজনীতি জানাশোনা, রাষ্ট্র সম্পর্কে সম্যক ধারণা রাখে এমন লোকজনের দরকার আছে। আমার কথা যদি বলেন, আমরা তো 7 বছরে একটা প্রতিকূল সময়ে আন্দোলন সংগ্রাম করে আমরা কাজ করার মধ্যে দিয়ে বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। ডাকসুকে বলা হয় মিনি পার্লামেন্ট বা দ্বিতীয় পার্লামেন্ট। এই পার্লামেন্টের থেকেও তো আপনার সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, বিরোধী অন্যান্য অংশীজনদেরকে বলেন, তাদেরকে নিয়ে কাজ করেছি। ডাকসুতে 28 বছর পরে নির্বাচন হয়েছে, কিন্তু বিভিন্ন বামপন্থী সংগঠন, ডানপন্থী সংগঠন, তাদেরকে নিয়ে কাজ করেছে। আমার সময় ডাকসুতে একটা বিষয় খুব আলোচিত ছিল যে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন সংবিধান যেখানে সকলের বাক, ব্যক্তি এবং চিন্তার স্বাধীনতাকে সমর্থন করে, আমি ছাত্রনেতা হয়ে ছাত্র সংসদ থেকে তো কোনো স্পেসিফিক গোষ্ঠীর রাজনীতিকে নিষিদ্ধ করতে পারি না। আমার কারণে কিন্তু সেটা হয় নাই, কারণ আমরা এটা বুঝি যে বিশেষ করে এখানে একটা বড় সেন্টিমেন্টের বিষয় আছে, যেটা বলছি রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে আপনার ব্যক্তি মতের চেয়ে সামগ্রিক এবং সামষ্টিক মতভেদ এবং চিন্তা চেতনাকে ধারণ করাটা একটা জরুরি। যে আমাদের অভিজ্ঞতা আছে কিছুটা হলো, আমাদের চেয়ে আরও অনেকের বেটার অভিজ্ঞতা আছে। এই জন্য আমরা বলছি যে তাদেরকে নিয়ে যদি সরকারটা, উপদেষ্টা পরিষদটা পুনর্গঠন হয়, তাহলে এখন এই যে সমালোচনা, আমার দৃঢ় বিশ্বাস এখানে সমালোচনাটা খুব দ্রুতই উত্তরানো সম্ভব। এবং এখানে আরও একটা দুর্বলতা হচ্ছে, এখানে আপনার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ না গোটা বিশ্বের মানুষ সম্মান করে, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি যখন কাজ করবেন একসাথে একটা টিমে, সেখানে আপনাকে পরিষ্কারভাবে আপনার অবস্থান ব্যক্ত করতে হবে, আপনার যৌক্তিকতা তুলে ধরতে হবে। এখানে আমি লক্ষ্য করেছি যে এখানে ওই আগের মতো ব্যক্তি পূজার মতো স্যার কি মনে করেন, এবং ধরেন স্যার একটা চিন্তা করছেন, সেটা একটা অল্টারনেটিভ চিন্তা থাকতে পারে, কিন্তু স্যারের সামনে আমার মনে হচ্ছে অল্টারনেটিভ চিন্তা অনেকে প্লেস করতে পারতেছেন না। তো এখানে যদি আগের মতো যেমন যেটা বলছে আপা কি মনে করে, শেখ হাসিনার বেলায় যেটা হয়েছে যে আপাই নির্দেশ দিলে সব হয়, না হলে হয় না। তো এইখানে এই ইন্টারিম গভর্নমেন্টে যদি ওইরকম পরিস্থিতি হয়, শুধুমাত্র ইউনূস স্যারের উপরে সব কিছু ডিপেন্ডেবল হয়, তাহলে কিন্তু জনগণের প্রত্যাশায় বড় রকম একটা ধাক্কা খাবে। এবং আমি যেটা ভিতরের বেশ কিছু ঘটনা এবং খবর যেটা জানি, সেখানেও দেখেছি বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উপদেষ্টাদের মধ্যে দ্বিমত তৈরি হচ্ছে, এক এক উপদেষ্টার এক এক মত তৈরি হচ্ছে, এক এক উপদেষ্টা এক এক ব্যক্তিকে রেফার করছে। এই যে নানামুখী একটা সংকট, এখানে কিন্তু স্যারকেও কিন্তু শক্ত পদক্ষেপ নিতে হবে, যেহেতু তিনি এই টিমের হেড। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক লোকজনকে নিলে তারা এই বাস্তবতাটা যতটা সহজে উপলব্ধি করতে পারবেন এবং জটিল সমস্যার একটা সহজ সমাধান দিতে পারবেন, অরাজনৈতিক লোক একেবারে ছেড়ে দিতে পারবেন। বৈষম্য বিরোধী আন্দোলন হলো, আপনি তো অন্যতম একজন স্টেক হোল্ডার ছিলেন, আপনাকে নির্যাতন করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, 5 দিনের রিমান্ডে ছিলেন। আপনার কোনো আক্ষেপ আছে যে
তিনজন উপদেষ্টা হয়ে গেল, আপনার মতো নুরুকে ডাকা হলো না, কোনো আক্ষেপ কাজ করে কখনো? উপদেষ্টা পরিষদ নিয়ে আমার আক্ষেপ কাজ করে না, কিংবা কারা উপদেষ্টা, বিশেষ করে ছাত্র তরুণদের যে তিনজন প্রতিনিধি গেছে তাদের নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ কাজ করে না, বরং আমার একটা ভালো ফিলিং আছে, একটা গর্বের জায়গা আছে যে আমার শিষ্য কিংবা আমার সাথে যারা কাজ করেছে তারা আমার মানে বলা চলে অনেক তো তার শিষ্যদের সহকর্মীদের সফলতা দেখে বুড়া বয়সে, তো আমি একমাত্র বোধহয় ব্যতিক্রম লোক খুব 7 বছরের মাথায় দেখতে পেলাম যে আমার সহকর্মীরা সহযোদ্ধারা শিষ্যরা যারা একসাথে একেবারে কাজ করেছি একই সংগঠনে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রিক, তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ জায়গায় ভূমিকা পালন করছে, সেটি আমার জন্য একটা ভালো লাগার বিষয়। আক্ষেপ এবং একটা বলতে পারেন কিছুটা মাঝে মাঝে উদ্বিগ্ন হই এটা ভেবে যে এই যে 53 বছরে পরিবর্তনের একটা সুবর্ণ সুযোগ আমরা পেলাম, সেই সুযোগটা যদি কাজে না লাগাতে পারি তাহলে এই জাতির কপালে দুঃখ আছে, এবং যে একটা সম্ভাবনার নতুন বাংলাদেশ আমাদের সামনে হাজির হয়েছে সেটাতে আরও নতুন নতুন সংকট তৈরি হবে। তো এই আপনি যেটা শুরু থেকে বলেছেন, আমরাও কথাবার্তা বলেছি, এটা কিন্তু বাস্তব। শেখ হাসিনা এবং ফ্যাসিবাদের পতনে যেভাবে আমরা জুলাই গণ-অভ্যুত্থানে ঐক্যবদ্ধ হয়েছিলাম, এখন কিন্তু নানান কারণে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থে বিভাজিত হচ্ছে। এই বিভাজনটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু ফ্যাসিস্ট শক্তি ফিরে আসবে, ফ্যাসিবাদের পুনর্বাসন হবে, সেটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে না, আমাদের কারোর জন্য ভালো হবে না। এইটা উপলব্ধিতে আসলে আমার দুঃখ হয়, এটা ভাবনা আসলে একটু আক্ষেপ তৈরি হয়। আপনি কি সেই আক্ষেপ থেকে কিংবা অপ্রাপ্তি থেকেই বলছেন যে এই সরকারের গদি টুস করে নড়ে যাবে? উপদেষ্টা পরিষদ যদি পুনর্গঠন না হয় তাহলে এই সরকার খুব বেশি দিন সাস্টেন করতে পারবে না, এবং তাদের যে চিন্তাভাবনা নির্বাচন নিয়ে রোডম্যাপ, ধরেন এই বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের মাঝামাঝি সময়ে, এই বছরের শেষ দিক এবং আগামী বছরের মাঝামাঝি জুন জুলাইয়ে কিন্তু বাংলাদেশে ইলেকশন হয় না, সুতরাং জুন জুলাই ইলেকশন হওয়ার সম্ভব নাই, তাহলে ইলেকশনটা হতে পারে আগামী বছর ডিসেম্বরে। তাহলে যদি এই উপদেষ্টা পরিষদের কাঠামো বিদ্যমান থাকে এবং উপদেষ্টা পরিষদের পুনর্গঠন না হয় তাহলে এই সরকার আপনার তাদের সেই লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে না, কারণ তার আগেই নির্বাচনের জন্য একটা বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরি হবে এবং যেই চাপ সরকার উপেক্ষা করতে পারবে না। তাছাড়া দেশের বিদ্যমান বাস্তবতায় বিদেশি বিনিয়োগ বলেন এবং দেশের নিরাপত্তা নিয়েও কিন্তু বিদেশিরা উদ্বেগ প্রকাশ করে যাচ্ছে। এখনও আমাদের ডিপ্লোম্যাটিক মিশনগুলোতে সামরিক বাহিনীর আপনার ট্যাঙ্ক নিরাপত্তা দিচ্ছে, এটি কিন্তু বিদেশিদের কাছেও বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে একটা দুর্বল ধারণা দেয়। কাজে এইখানে অর্থনৈতিক তাহলে কর্মকাণ্ড কিন্তু থমকে যেতে পারে, অর্থনৈতিক কর্মকাণ্ড থেমে যাবে, যার ফলে বেকারত্ব তৈরি হবে এবং বিশেষ করে আইনের সুশাসন না থাকা কিংবা আইনের শাসনের প্রয়োগ শক্তভাবে না থাকার ফলে নানান ধরনের সামাজিক বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং সামাজিক অপরাধ বেড়ে যাবে। সেক্ষেত্রে মানুষের কিন্তু ওই কথাটা চলে আসবে যে আগেই ভালো ছিলাম। তো কাজেই এই আগেই ভালো ছিলাম যখন এই জায়গায় মানুষ পৌঁছাবে তখন কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে আন্দোলন তৈরি হবে সেটা কিন্তু সরকার কোনোভাবেই সামাল দিতে পারবে না, এবং ওই যে রাজনৈতিক প্রতিনিধিত্ব না থাকার ফলে রাজনৈতিক দলগুলো কিন্তু সেই আন্দোলনে স্বাভাবিকভাবেই ফুয়েল দিবে। সেই ক্ষেত্রে আমরা যেটা চাচ্ছিলাম যে ঐক্যমতের ভিত্তিতে একটা সংস্কার এবং একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেখানে সরকার যেতে পারবে বলে মনে হয় না। পটুয়াখালী 3 আসনে আপনি প্রার্থিতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের প্রতিনিধি হতে চান, এটা আপনি অনেক আগেই বলেছেন। সেখানে বিএনপি আপনাকে ছাড় দিচ্ছে এরকম খবর এসছে, কিন্তু আপনার গলার কাটা হয়ে গেছে হাসান মামুন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য। কি মনে হয় কতটা গলার কাটা? আবার যারা অনলাইন অ্যাক্টিভিস্ট তারাও বলছেন যে ওখানে যদি ত্যাগীদেরকে না দেওয়া হয় তাহলে নুরুরা উড়ে যাবে। এসব বিষয়ে আপনার মন্তব্য কি? আমি ডাকসুতে ভিপি নির্বাচিত হয়েছি 28 বছর পরে। আমি কিন্তু এই প্রতিষ্ঠিত কিংবা প্রথাগত কোনো রাজনৈতিক দল বা ছাত্র সংগঠনের সমর্থন নিয়ে নির্বাচিত হইনি, একেবারে সাধারণ শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়েছি এবং বাংলাদেশের 64 জেলার মেধাবী শিক্ষার্থীদের ভোটে। আর আমি নির্বাচিত হওয়ার পর থেকে আমার এলাকার মানুষের একটা বড় রকমের প্রত্যাশা তৈরি হয়েছে যে এরকম একজন ছাত্র নেতা সে আমাদের এলাকা থেকে নির্বাচিত হয়ে আমাদের অধিকার নিয়ে কথা বলুক, এবং আমার এই অল্প সময়ের মধ্যে অল্প বয়সে যে একটা বিশাল নেটওয়ার্ক বা কানেক্টিভিটি ডেভেলপ হয়েছে, একটা রাজনৈতিক দলের প্রধান, সারা বাংলাদেশে আমাদের একটা কমিউনিটি আছে, দেশের পাশাপাশি বিদেশে আমাদের প্রবাসী কমিউনিটি থেকে শুরু করে আন্তর্জাতিক মহলেও আমার যে একটা গ্রহণযোগ্যতা, মানুষ তো চাবে এই ধরনের একটা কানেক্টিভিটির লোক তার এলাকার নেতৃত্ব দেখ। সেখানে আমার যে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী আছেন বিএনপির
সাবেক ছাত্রনেতা হাসান মামুন ভাই, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আপনার সভাপতি ছিলেন। তার লিডারশিপের জায়গাটা খুব ব্রডার কোনো জায়গা ছিল না যে সেইখান থেকে তার প্রতি মানুষের একটা এত রকমের এক্সপেকটেশন তৈরি হবে। তারপরেও লোকাল রাজনীতিতে বিএনপি একটা বড় দল, পুরানো দল, তাদের একটা প্রভাব আছে। কিন্তু বিএনপির মধ্যে একাধিক গ্রুপ আছে, সেখানে সাবেক এমপি শাহজাহান খানের একটা গ্রুপ আছে, সেখানে গোলাম মোস্তফা সাহেব আছেন সংসদ সদস্য প্রার্থী, তার একটা গ্রুপ আছে, শাহজাহান খানের ছেলে আছেন, তার একটা গ্রুপ আছে, তারা মনোনয়ন প্রত্যাশী, এবং গোলাম মোল্লা রনি ভাই সর্বশেষ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করেছেন, তাদের একটা গ্রুপ আছে। বিএনপির কিন্তু বিভিন্ন ডিভিশন আছে, সেখানে আমাদের গণ অধিকার পরিষদের যারা সংগঠিত হচ্ছে তাদের কিন্তু কোনো ডিভিশনটা নাই। আর বিএনপির সাথে এখনই আমরা কোনো নির্বাচনী জোটে ঐক্যমত হয় নাই। বিএনপির সাথে আমরা একসাথে আন্দোলন সংগ্রাম করেছিলাম এক দফার দাবি আদায়ে। সেক্ষেত্রে বিএনপির নেতৃবৃন্দের দ্বারা কিছু কিছু জায়গায় আমরা একটু সমস্যার সম্মুখীন হচ্ছিলাম কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে জানালে তারা সেটা ইতিবাচকভাবে আমলে নিয়ে সমাধান করেছে, এবং আমার এলাকায় বিশেষ করে দেখেছি তারা একটা চিঠি দিয়ে তাদের নেতাকর্মীদেরকে উৎসাহিত করেছে যে তারা যেন সহযোগিতা করে। এটা বিএনপির মতো দলের অত্যন্ত একটা পজিটিভ অ্যাপ্রোচ, কিন্তু এটা কিন্তু নির্বাচনী জোট না, একটা পজিটিভ অ্যাপ্রোচ। সেক্ষেত্রে নির্বাচনের যত ঘনিয়ে আসবে, এবং আমার যেটা বিশ্বাস নির্বাচনের আগে আরও অনেক ধরনের রাজনৈতিক মেরুকরণ তৈরি হবে, সে সময় দেখা যাবে যে আসলে কোনো জোট করে নির্বাচন করা হচ্ছে কি হচ্ছে না। কিন্তু আমি এটুকু বলতে পারেন যে আমি এইটুকু নিজের প্রতি কনফিডেন্স আছে যে এলাকা থেকে নির্বাচন করলে বিপুল ভোটে জয়লাভ করবে। এবং আমি শুধু একটা আসন নিয়ে ভাবছি না, অন্তত দুটো আসনে নির্বাচন, জীবনের প্রথম নির্বাচন ঢাকার একটা আসন থেকে নির্বাচন করতে চাই, পাশাপাশি এলাকার একটা আসন থেকে নির্বাচন করতে চাই। সেক্ষেত্রে আমার বিশ্বাস যে যেখান থেকে নির্বাচন করি, বাংলাদেশের মানুষের বিশেষ করে গত 7 বছরে যে রাজনীতিতে যে কন্ট্রিবিউশন রেখেছি, এবং এই পরিবর্তনের পরে এবং পরিবর্তনের আগেও, তাতে মানুষের একটা সমর্থন পাবো। সেই ঢাকাটা কত হবে? ঢাকারটা এখনও ফিক্স করি নাই বা এখনও জানান দেই নেই। এলাকারটা জানান দিয়েছি, ঢাকারটা একটু সময় আসুক, আমরা প্রকাশ করব। তবে দুটো আসনে নির্বাচন করবো, এটুকু আমি নীতিগত একটা সিদ্ধান্ত নিয়েছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সংযুক্ত যারা ছিলেন তারা ৭২-এর সংবিধান একদম পুরোপুরি বাতিল চাইছেন, আর আপনি বলছেন না, বাতিল করা যাবে না, এটার কিছু কাটছাট সংস্কার করলে হবে। তো আপনার অবস্থান, তাদের অবস্থান অনেকটা সাংঘর্ষিক একটা অবস্থায় চলে গেল না? বাস্তবতা হচ্ছে যে আমাদের একটা প্রতিকূল সময় রাজনীতি করায় আমাদের যে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে, আমাদের তরুণ বন্ধুদের সেই অভিজ্ঞতাটা না থাকার ফলে তারা অনেক ক্ষেত্রে ইমোশনাল কথাবার্তা বলছেন, কিংবা একটা বলতে পারেন যে মিডিয়ায় আলোচনা তৈরির জন্য কিছু ইস্যু ছেড়ে দিচ্ছেন, যেটা একটা ভয়ঙ্কর বিভাজন আমাদের মধ্যে তৈরি করছে। যেমন ধরেন রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে ছাত্র নেতৃবৃন্দ তো বেশ শক্ত অবস্থান নিয়েছে, তাহলে সেখান থেকে কেন তারা সরে আসলো? তারা যদি সেটাতে সফল হতো তাহলে তারা সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে সফল হতো, সে তো সরে আসছে। তার মানে তাহলে কয়েকদিন জাস্ট মিডিয়ায় আলোচনা তৈরি করা, সেন্সেশন তৈরি করা, তাহলে আমি তো দায়িত্বশীল নেতা হিসেবে আমি তো ওইটাতে তাল দেব না। আমি যেটা দেখব যে যেটা হওয়ার মতো না, সেটাতে আমি সমর্থন দিব না। রাষ্ট্রপতি কিংবা সংবিধানের পরিবর্তন কিংবা নতুন সংবিধান, বড় পরিবর্তনের জন্য রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন। সেক্ষেত্রে ছাত্ররা যদি সবার সাথে আলাপ করে ঐক্যমত হয়ে যদি রাষ্ট্রপতি অপসারণের প্রশ্নে একটা মুভমেন্ট করতো, তাহলে কিন্তু ভালো হতো এবং আমি সমর্থন দিতাম। কিন্তু তারা দেখেছি যে তাদের প্রক্রিয়াটা সঠিক পথে যাচ্ছে না এবং এটা হবে না, যেখানে আমরাও সেই দিকে সমর্থন দিয়ে আগাই নেই। এবং এই সংবিধানের ছুঁড়ে ফেলা, কবর দেওয়ার কথা বলা হচ্ছে। পৃথিবীর যে সমস্ত দেশের সংবিধান লিখিত আছে, সংবিধানের মৌলিক দর্শনটা কি, একটা রাষ্ট্র কিসের ভিত্তিতে তৈরি হয়েছে, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ কিংবা ওই জাতির সংগ্রামের ইতিহাসের আলোকে তাদের কিছু কমিটমেন্ট, তাদের কিছু সমঝোতার বিষয় সংবিধানে থাকে, প্রতিফলন ঘটে, মৌলিক দর্শনটা মোটামুটি সেম থাকে। এবং বাংলাদেশের এই সংবিধানকে যদি আপনি লিখতে যান নতুন করে, শাসন ব্যবস্থা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামো এবং বিভিন্ন ব্যবস্থা ক্ষেত্রে 80 থেকে 90% কিন্তু উপাদান কিন্তু সেম হবে, 10% নিউ এলিমেন্ট হতে পারে। তো তাহলে তারপরেও হ্যাঁ, 72-এর সংবিধান এটা একটা ফ্যাসিবাদের একটা সিম্বল, এটা অনেকে মনে করেন মুজিববাদের একটা সিম্বল। এই কথাটা এক সেন্সে ঠিক। তাহলে এটা যদি আপনি আউট করতে চান, তাহলে তো এটার জন্য তো রাজনৈতিক ঐক্যমত প্রয়োজন হবে। এখানে বিএনপির মতো একটা বড় রাজনৈতিক দল যদি সে দ্বিমত পোষণ করে, তাহলে তো আমরা পারবো না। একদিকে বিএনপি চলে যাবে, বাকি দিকে আমরা চলে যাবো। আমরা তো এই মুহূর্তে এই ডিভিশনটা চাই না। সো এই যে ছাত্ররা সকলের সাথে আলাপ না করে
সমঝোতায় বা কনসেনসাসে না পৌঁছে এক একটা ইস্যু ছুঁড়ে দিচ্ছে বা সামনে আনছে এবং সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, মিডিয়ায় আলোচনা হচ্ছে, এই রকমের আলোচনার এই ইস্যু তো আমি তৈরি করতে চাই না। যেখানে আমি দেখতেছি এটা হবে না, এটা হওয়ার মতো না, যেখানে আমি ওই অযৌক্তিক বিষয় ওইভাবে মতামত দিচ্ছি না। ধরেন এই যে জুলাই প্রোক্লামেশন নিয়ে আলোড়ন তৈরি করলো না, সেন্সেশন তৈরি হলো না, তাহলে ছাত্ররা দিবে, ছাত্ররা অধিকার রাখে এই প্রোক্লামেশন দেওয়ার। তারা তো শহীদ মিনার ঘোষণা দিয়েছে, সারা দেশ থেকে তাদের নেতাকর্মী এসেছে, কেন সেখান থেকে পিছিয়ে গেল? তাহলে ছাত্র তো নিজেদেরকেই একের পর এক তারা গণ-অভ্যুত্থানের পরে পরাজয়ের পাল্লার ভারী করার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে এখন আপনি বলতে পারেন আপনার শিষ্য ওরা একসাথে আন্দোলন করেছে, আপনি কেন ওদের দ্বিমত হচ্ছেন? আমি তো দেখতেছি যেটা তারা কাজ করছে অনেক ক্ষেত্রে ইম্যাচিউর, অপরিণামদর্শী চিন্তা থেকে, অদূরদর্শী ভাবনা থেকে। সেখানে তো আমি একমত হতে পারি না। তবে ৭২-এর সংবিধানের পরিবর্তে এটাকে যদি নতুন সংবিধান রচনা করা হয় আমি একমত, রাষ্ট্রপতিকে যদি সরানো হয় আমি একমত, সমর্থন থাকবে। জুলাই প্রোক্লামেশন নিয়ে আমি একমত, কিন্তু কি প্রক্রিয়া কি হবে সেইটা নিয়ে আলোচনার দরকার, সেইখানে জাতীয় ঐক্যমত দরকার। আমার অবস্থানটা এখানে। এই যে বিএনপির কথা বললেন, বিএনপি চাইছে দ্রুত একটা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হোক, তারিখ ঘোষণা করা হোক, সংস্কারগুলো ধীরে সুস্থে পরেও করা যাবে, এরকম বলছে তারা। কিন্তু আপনি বলছেন যে না, তাড়াহুড়া করে নির্বাচন যারা চাইছে তারা ফ্যাসিবাদ কিংবা ফ্যাসিস্টদেরকে পুনর্বাসনের চেষ্টা করছে। তাহলে তো আপনার অবস্থানটা সে বিএনপির অবস্থানের বিপরীতে রয়ে গেল। যে আজকে আমরা যদি রিফর্ম ছাড়া, একটা কার্যকর সংস্কার ছাড়া, একটা পলিটিক্যাল সেটেলমেন্ট ছাড়া যদি ইলেকশনের দিকে যাই, তাহলে হচ্ছে আবার ফ্যাসিবাদ পুনর্বাসন হবে। কারণ হচ্ছে এই যে প্রশাসন, যেই প্রশাসন সংস্কারের জন্য এত আলাপ হচ্ছে, শুধুমাত্র কি শেখ হাসিনাকে আওয়ামী লীগই ফ্যাসিস্ট বানিয়েছে? প্রশাসনের দায় আছে না? ব্যবসায়ীদের দায় আছে না? গণমাধ্যমের দায় আছে না? তাহলে এই জায়গাগুলোর পরিবর্তন না করে, সংস্কার না করে যদি একটা ইলেকশনের দিকে যাই, তাহলে তো এই ব্যবস্থাই তো আবার একটা নতুন ফ্যাসিবাদ তৈরি করবে। যে কারণে আমরা বলছি যে এই ব্যবস্থাগুলোর একটা সংস্কার দরকার এবং তার জন্য যে সময়টা প্রয়োজন আমরা সেই সময়টা দিতে চাই। এখন এইখানে আর্লি ইলেকশন, বিএনপি যে বলছে দ্রুত ইলেকশন, এখন কিন্তু বোঝা যাচ্ছে সেটা একটা যৌক্তিকতাও আবার আছে। এই যে সরকার 5 মাসে পারফরমেন্স তো লো পারফরমেন্স, পুওর পারফরমেন্স, এই পারফরমেন্স দিয়ে যদি সরকার আরও 1-2 বছর ক্ষমতায় থাকতে চায়, তাহলে তো দেশের আরও ক্ষতি হবে। তো সেজন্য আমরা বলছি যে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া এই সরকার দেশকে একটা সঠিক ট্র্যাকের দিকে নিয়ে যেতে পারবে না, রাষ্ট্রে স্থিতিশীলতা আনতে পারবে না, জন আকাঙ্ক্ষা পূরণ করতে পারবে না, আরও জনরোষ তৈরি হবে যেটা ইউনূস স্যারের জন্য অসম্মানের হবে। সেক্ষেত্রে এখন কিন্তু আমার অবস্থানটা এখানে যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন না হলে দ্রুত ইলেকশনে যাওয়াটাই মঙ্গলজনক হবে। আর যদি উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের জন্য আরও কিছুদিন তারা থাকতে চায়, সেটা বিবেচনা করা যায়। কিন্তু উপদেষ্টা পরিষদের পুনর্গঠন ছাড়া খুব বেশি দিন এই সরকারের কন্টিনিউ করাটা ঠিক হবে না। সেজন্য কি আপনি বলছেন যে জাতীয় সরকার না হলে এই সরকার 6 মাসও টিকবে না? এই বলেছিলাম সরকার বড় ধরনের একটা ভুল করেছে, যেটা আমি বলেছিলাম। আমার আক্ষেপ এবং আফসোসের জায়গাটা ওইটা যে এই সরকারটা তো জাতীয় সরকার হতে পারতো। বিএনপি, জামাত, সমস্ত রাজনৈতিক দল, বাম ডান আমরা সাপোর্ট করছি, তাহলে কেন জাতীয় সরকারটা হলো না? এখানে যদি 20টা রাজনৈতিক দল থেকে 20 জন উপদেষ্টা আসতো, খুব বেশি কি লস হতো? প্রায় তো আপনার 40টার মতো মিনিস্ট্রি আছে, 40 জনের মতো তো মন্ত্রী হতে পারতো, উপদেষ্টা হতে পারতো। তো 20টা রাজনৈতিক মেজর পলিটিক্যাল পার্টি তো 20টা নাই, হাতে কোনো হিসেব করলে অ্যাক্টিভ এবং আপনার ওই জনভিত্তি বিবেচনা করলে আপনার 8-10টা রাজনৈতিক দল গোনার মধ্যে পড়বে। সেই 8-10টা দলের প্রতিনিধি নিয়ে বাকি যারা নাগরিক কিংবা ইন্ডিভিজুয়াল রাজনৈতিক দলের হলেও যারা মোটামুটি এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যাদের একটা অভিজ্ঞতা আছে, তাদেরকে নিয়ে এইটা করা যেত। সেটা না করাই কিন্তু তাদের এই বেগটা পেতে হচ্ছে। তো এখনও এইটা উপলব্ধি করে যদি এখন উদ্যোগ নেয়, তাহলে তো সেটা তাদের জন্য একটা ভালো সুফল বয়ে আনবে। আপনি তো আমলাতন্ত্রকেও দায়ী করেছেন যে ফ্যাসিবাদী যে কাঠামো ছিল তার জন্য আমলাতন্ত্র দায়ী। তা আপনি কেমন আমলাতন্ত্র চান? সরকার উচিত ছিল পরিষ্কারভাবে 2 বছরের জন্য জাতীয় সরকার ঘোষণা দিয়ে এই সমস্ত প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো করা। আপনার অনেক দেশে, যে সমস্ত দেশে বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে সরাসরি যারা বিপ্লব বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদেরকে ফায়ারিং স্কোয়াডে নিয়ে গুলি করে মেরে ফেলেছে। কিংবা বিচার ধরেন আপনার দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন করেছে। এই সময়ে উচিত সেটা আমলাতন্ত্রের মধ্যে বলেন অন্তত কত, সেই সংখ্যাটা ধরেন 10 থেকে 20 হাজার হবে, তাদেরকে একেবারেই আপনার এই অব্যাহতি
পত্র হাতে ধরিয়ে তাদেরকে চাকরিচ্যুত করা দরকার ছিল এই আমলাতন্ত্রের মধ্যে যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন। সে হতে পারে আপনার আমলাতন্ত্রে, হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হতে পারে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়াটা দরকার ছিল। এইটা না সরানো দেখা যাচ্ছে কি এখন তারা একটা নেটওয়ার্ক তৈরি করে বিভিন্ন মানুষের মধ্যে লবিং তদবির করে তারা কিন্তু শপথে বহাল আছে, যার ফলে এই যে সচিবরা মানে এই আমলারা আন্দোলন করছে, সচিবালয় অচল করে দেওয়ার হুমকি দিচ্ছে, সচিবালয়ে আগুন ধরছে এবং বিভিন্ন ধরনের অস্থিরতা কিন্তু চলছে। স্বাভাবিকভাবেই যারা গত এই 16 বছরে ফ্যাসিবাদের গোলামি করেছে তারা তো এখন আবার আপকামিং যে পলিটিক্যাল পার্টি যাদেরকে দেখবে যে ক্ষমতা আসছে তাদের গোলামি করে টিকে থাকার চেষ্টা করবে, এখন তাই করছে। সেক্ষেত্রে এই আমলাতন্ত্রের পরিবর্তন না হলে তাহলে কীভাবে আপনি জনবান্ধব একটা প্রশাসন আপনি নিশ্চিত করবেন? তাহলে এখানে আমলাতন্ত্রের তো দায় রয়েছে। এখন আমলাতন্ত্রের সংস্কারে সরকার কি করছে, সরকার কি করতে পারবে? এখন আপনি দান 64 জেলার ডিসি, এসপি, ইউনো, ওসিরা সরকারের চেয়ে ইতিমধ্যেই যারা আপকামিং সম্ভাবনা আছে ক্ষমতায় আসার মধ্যে সেই সমস্ত দলের সাথে লিয়াজু রেখেই কিন্তু কাজকর্ম করছে, তাদের কথাই উঠতেছে বসতেছে, কারণ মনে করতেছে এই সরকার টেম্পোরারি। যখন সিল মারা হতো যে 2 বছরের জন্য জাতীয় সরকার, তখন তারা চিন্তা করতো যে 2 বছর এই সরকার থাকবে, কাজে এই সরকার যেভাবে বলে আমাদেরকে সেভাবে কাজ করতে হবে। এখন দেখতেছি কোনো দল 6 মাসের মধ্যে ইলেকশন চায়, কোনো দল 1 বছরের মধ্যে ইলেকশন চায়, কাজে এইটা তারা বুঝতে পারছে যে সরকার বেশি দিন থাকতে পারবে না, কাজে তাহলে আপকামিং পাওয়ার পার্টি যারা তাদের সাথেই তাদের যোগাযোগটা রাখতে হবে। এই জন্যই আমরা বলছিলাম যে জাতীয় সরকার ছাড়া কোনো সংস্কার কার্যকর হবে না। তাহলে এই সরকারের ভবিষ্যৎ কি? এই সরকারের ভবিষ্যৎ সরকার যদি রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে কিংবা জাতীয় সরকার করতে পারে এখনও, তাহলে সরকারের না দেশের একটা ভালো ভবিষ্যৎ আছে। কারণ সরকার তো কিছুদিন থাকবে তারপরে চলে যাবে। এই সরকারের মাধ্যমে বাংলাদেশের আগামীর ভবিষ্যৎটা আমরা দেখতে চেয়েছিলাম, আগামীর ভবিষ্যৎটা রচনা করতে চেয়েছিলাম। তো সরকার যদি সেই উপদেষ্টায় পরিষদে যদি কার্যকর লোকের অন্তর্ভুক্তি করে কিংবা জাতীয় সরকার করে যদি সেটা ব্যর্থ হয়, তাহলে সেটা জাতির জন্য একটা বিপর্যয় সংকটটা রেখেই যাবে। আর যদি করতে পারে তাহলে আমরা একটা ভালো বাংলাদেশ পাবো। আমি এখনও প্রত্যাশা করতে চাই যে সরকার একটা ইনক্লুসিভ ওয়েতে কাজ করবে এবং সকলের মতামতের ভিত্তিতেই রাষ্ট্র সংস্কার পথে এগিয়ে যাবে। ঢাকায় আপনার দলের নেতা ফারুক হাসানের উপর হামলা হলো, তাকে মারধর করা হলো, তারপরে আমরা পাল্টাপাল্টি দেখলাম দোষারোপের বিষয়টা কি ছিল আসলে? ফারুক হাসানের উপরে কতিপয় দুর্বৃত্ত হামলা করেছে, এটা অত্যন্ত জঘন্য কাজ। কারণ ফারুক হাসানদের রক্তেই কিন্তু এই বিপ্লবের প্রেক্ষাপট তৈরি হয়েছে। 2018 সালে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো তাহলে আজকে 24-এর কোটা সংস্কার আন্দোলন তৈরি হতো না। এমনকি 18 থেকে আজকের এই আন্দোলন পর্যন্ত এবং অদ্যাবধি কিন্তু এই ফারুক হাসানরা গণ অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন রয়েছে, যে ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ, তারা একটা সংগ্রামের মধ্যে দিয়েই এগিয়ে যাচ্ছে। তো এই সংগ্রামী বা বিপ্লবীদেরকে আঘাত করা মানে একটা গভীর ষড়যন্ত্র আমরা মনে করি। তো সেখানে যারা হামলা করেছিল শারীরিকভাবে, তার মধ্যে হিল্লোল, শরীফ, তনয়, ফয়েজ সহ 4 জনের স্পষ্ট ছবি আমরা পরিচয় খুঁজে পেয়েছি এবং তারাও নাকি এই বিপ্লবে আহত হয়েছে, এরকম কিছু বিষয় আমরা শুনতে পাচ্ছি। তো তাহলে এটা একটা রহস্য এই কারণে যে বিপ্লবী হলে, আহত হলে ফারুক হাসানদের উপরে আঘাত করার কথা না। তো এটা কেন ঘটেছে এটা আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখার আহ্বান জানিয়েছি, তদন্ত করার আহ্বান জানিয়েছি, কারণ ওখানে আমারও থাকার কথা ছিল। সো আমি যদি যেতাম আমার উপরে যদি আক্রমণ হতে পারতো। 2জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে এবং তারা বারবার আমার কাছে গিয়েছে, আমাদের অন্যান্য নেতৃবৃন্দকে বলেছে, ক্ষমা চেয়েছে এবং তারা একটা চিকিৎসাধীন প্রক্রিয়ার মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা বলেছি হ্যাঁ, তাদের চিকিৎসা যেন ত্রুটি না হয় সেই বিষয়ে আমরা একমত। এবং পাশাপাশি এই ঘটনা যদি তারা ক্ষোভের বশবর্তী হয়ে কিংবা মানে হচ্ছে লাইক মেন্টাল কোনো ডিসঅর্ডার থেকে করে থাকে, সেটা আমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব। সেটা আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করে দেখতে হবে। বাট এর পেছনে যদি অন্য কোনো রহস্য থাকে সেটিও খতিয়ে দেখতে হবে, কারণ এই বিপ্লবের পর নানান ধরনের পলিটিক্যাল কিলিং হয়, অস্থিরতা তৈরিতে নানান ধরনের গ্রুপকে মুখোমুখি করিয়ে দেওয়া হয়। তো এখানে সে ধরনের একটা তৎপরতা আমরা লক্ষ্য করছি। স্ত্রী একজন শিক্ষিকা, মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তো আপনার কি মনে হয় যে আপনি ভবিষ্যতে যদি রাজনৈতিকভাবে আরও উচ্চ পর্যায়ে যান, তিনি কি সেই পেশায় থাকবেন? ইতিমধ্যে আমার বিশেষ করে 3টা বাচ্চা, সো বাচ্চাদেরকে মানুষ করতে হলে আসলে তার চাকরি করাটা একটু ডিফিকাল্ট। তো আমি অনেক আগেই বলেছি, বিশেষ করে ধরেন আমি থাকি ঢাকায়, আমার স্ত্রী থাকবে গ্রামে, এটা আসলে মানে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রেও নানান ধরনের জটিলতা তৈরি করে। সেক্ষেত্রে অনেক আগে আমি বলেছিলাম যে চাকরি ছেড়ে দেওয়ার জন্য। এবং সত্যিকার অর্থেই প্রাইমারির চাকরিতে যে বেতন, সেটা আমি মনে করি যারাই চাকরি করে এটা তাদের আসলে খুবই
কম বেতন দেওয়া হয়, প্রাইমারি স্কুল না, শিক্ষকদের যে বেতনটা দেওয়া হয় বাংলাদেশে সবচেয়ে শিক্ষকরা অবহেলিত। আমি চাই যে শিক্ষকদের মর্যাদা অনেক উঁচুতে এগিয়ে যাক, তারা ভালো একটা বেতন পাক এবং সম্মানজনকভাবে লাইফ লিড করুক। কিন্তু আমি আমার ওয়াইফকে অনেক আগেই বলেছিলাম চাকরিটা ছেড়ে দিতে, এবং প্রয়োজনে সে একটা বিজনেসের সাথে কানেক্টেড থাকতে পারে। আর এখন বিশেষ করে ছোট দুটো বাচ্চা, মাঝখানে গ্যাপ 1.5 বছর, কাজে এই ছোট বাচ্চাদেরকে মানুষ করার জন্য এখন তার চাকরি কন্টিনিউ করে মানুষ করাটা খুব ডিফিকাল্ট। তাহলে কি করতে হবে? তাহলে চাকরি থেকে ফাঁকিবাজি করে তাকে তাহলে হচ্ছে আপনার এই বাচ্চাদের পেছনে সময় দিতে হবে, যেটা তো আমি নৈতিকভাবে সমর্থন করি না। আমি ইতিমধ্যেই বলেছি যে চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য প্রয়োজনে প্রাইভেট বা ঢাকায় আমাদের পরিচিত অনেক প্রতিষ্ঠান আছে, সেখানেও চাকরিটা করতে পারে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, সেটা তার সিদ্ধান্ত, সে কী করে। আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চান? আগামীতে আমরা দুর্নীতি, দুঃশাসন মুক্ত, বৈষম্যহীন একটা কল্যাণ রাষ্ট্র দেখতে চাই, যেখানে নাগরিকরা তাদের মর্যাদা এবং অধিকার নিয়ে বাস করবে, এবং বিশেষ করে একটা রাজনৈতিক সহনশীলতা এবং সম্প্রীতির পরিবেশ আমরা দেখতে চাই। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। নিশ্চয়ই আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এনটিভির সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।